প্রিয় দর্শক, স্বাগতম আজকের বিশেষ আয়োজন বাজেট 2026-27 প্রত্যাশা ও প্রাপ্তি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, আর তাই এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং অর্থনীতি নিয়ে সরকারের দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ রোডম্যাপেরও একটি বড় ঘোষণা। 9,38,000 কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড়। রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা, আর বাজেট ঘাটতি প্রায় 2,43,000 কোটি টাকা। মূল্যস্ফীতি নামিয়ে 7.5% আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি 9%-এর উপরে অবস্থান করছে। এবারের বাজেটে শিক্ষা খাতে প্রায় 1,22,000 কোটি টাকা, স্বাস্থ্য খাতে 62,852 কোটি, সামাজিক সুরক্ষা খাতে প্রায় 1,45,000 কোটি এবং ঋণের সুদ পরিশোধে 1,27,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ উন্নয়ন, মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তার পাশাপাশি ঋণের চাপও এখন রাষ্ট্রের জন্য একটা বড় বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, এই বাজেট কি মূল্যস্ফীতিতে পিষ্ট সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারবে? ব্যবসা বিনিয়োগে নতুন গতি আনতে পারবে? কর্মসংস্থান সৃষ্টি হবে? নাকি প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে আবারও বড় ব্যবধান থেকে যাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে দর্শক, আজ আমাদের আয়োজন বাজেট 2026-27 প্রত্যাশা ও প্রাপ্তি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTVD স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, সমাজবিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। আমাদের সঙ্গে আরও রয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার M মাসুম। এবং এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান H মনসুর, রয়েছেন FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ এবং অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল। আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখছি, এই আলোচনায় আপনারা যে কোনো সময় সরাসরি যুক্ত হওয়ার জন্য আমাদের ফেসবুকে এবং ইউটিউবে এটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন, আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর আহসান H মনসুর, আপনাকে দিয়ে আমরা শুরুটা করতে চাই। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এসছে এমন একটা সময়ে যখন মূল্যস্ফীতি এখন একেবারে 9.42 প্লাস এবং ব্যাংকিং খাতে এক ধরনের অস্থিরতা আছে। বিনিয়োগের যে প্রত্যাশা, আমরা সেইখান থেকে আমরা আসলে অনেকখানি পিছিয়ে আছি। এবং আপনি বারবার একটা কথা বলেন যে ব্যক্তির প্রবৃদ্ধির কথা। তো সব মিলিয়ে যে বাজেটটি এসছে, এটি আসলে কতখানি বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে বাজেট তো সবসময় রেকর্ড পরিমাণই হয়, এটা নিয়ে কোনো বক্তব্য রাখার কিছু নাই। প্রতি বছরই বাজেট আগের বছর চাইতে অনেক বড় হবে, সেটাই স্বাভাবিক। দ্য ইস্যু আসে দুই তিনটে জিনিস। কোন প্রেক্ষাপটে বাজেটটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে এই বাজেটের অর্থায়ন আমরা কিভাবে করব, এবং এই বাজেটের যে ডেফিসিটের কথা বলা হচ্ছে বা রাজস্বের যে টার্গেট করা হচ্ছে সেটা কতখানি বাস্তবসম্মত। তিনটে জায়গাতে আমি একটু ফোকাস করতে চাই। সামগ্রিক পরিবেশের কথা যদি আমরা ধরি, বিশ্বের সাথেও আমরাও একটা প্রতিকূল পরিস্থিতিতে আছি। বিশ্ব পরিস্থিতি ভালো নয় এবং অনেক বেশি একটা দুর্বল অবস্থায় আছে, আমাদেরও দুর্বল অবস্থায় আছি আমরা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমাদের নতুন সরকার এসেছে, কিন্তু অনেকগুলো সমস্যা যেগুলো আমাদের প্রত্যাশা আছে এখনো, যেমন চাঁদাবাজি বন্ধ করা, যেমন আমাদের ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে একটা সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া, আমাদের এই যে সামগ্রিক অর্থনীতির ম্যানেজমেন্টের ব্যাপারে, যেমন মূল্যস্ফীতিকে কিভাবে কন্ট্রোল করা হবে বা নামিয়ে আনা সম্ভব কিনা, সেই ব্যাপারে কি কার্যকর পদক্ষেপ সরকার নিচ্ছে সেগুলো, এই সামগ্রিক প্রেক্ষাপটটাকে কিন্তু ইগনোর করা যাবে না। এই প্রেক্ষাপটে বাজেটটাও করা হয়েছে, কিন্তু বাজেটটা কিন্তু এটাকে একটু উস্কে দিচ্ছে আমার যেটা ধারণা। এক নম্বর হচ্ছে অর্থায়ন। এখানে বিশাল একটা চ্যালেঞ্জ হবে, অর্থায়নটা কিভাবে হবে। আমরা দেখতেছি এই বছর বিদেশি অর্থায়ন হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমরা যা পে করেছি তার চাইতে আমরা কম পেয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এইটাকে পজিটিভ 10 বিলিয়ন টু 12 বিলিয়ন করা, আবার 12 বিলিয়ন করা, সেটা কি সম্ভব কিনা, এবং উইদাউট IMF প্রোগ্রাম সেটা কি সম্ভব কিনা, এটা একটু ভাবতে হবে আমাদেরকে। দুই নম্বর যেটা হচ্ছে, বলা হচ্ছে যে এখানে 1,15,000 কোটি টাকা বা এরকম একটা অ্যামাউন্ট অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে নেওয়া হবে। ঠিক আছে, সেটা স্বাভাবিক সিচুয়েশনে খুবই সম্ভব। ভারতে সবসময় বড় আকারের অর্থ ব্যাংকিং খাত থেকে নেওয়া হয়, কিন্তু বাংলাদেশের যে ব্যাংকিং খাতের যে অবস্থা, সেখানে ইন্টারেস্ট রেট ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। এখানে হচ্ছে লোনেবল ফান্ড অ্যাভেলেবল কিনা। আপনি দেখুন আমাদের যে ডিপোজিট গ্রোথ হয়, ডিপোজিট গ্রোথ
আমি যখন প্রথমে আসি বাংলাদেশ ব্যাংকে তখন এটা ছিল 6.5%। এটা আমি যখন চলে আসি এটা বাড়িয়ে বেরিয়ে এটাকে 11.6% ছিল তখন। এখন কত আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এই ইভেন যদি আমি 10% ধরে নিই, আমাদের হবে 2 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা থেকে যদি সরকার যদি 1,15,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে আমাদের আজাদ সাহেবদের জন্য আমরা কি দিতে পারবো? আমাদের এখানে যারা ব্যক্তি খাত থেকে এসছেন, অলরেডি ব্যক্তি খাতে ঋণের প্রবাহ কোথায় নেমেছে? 4.7% গত মাসে, তার আগের মাসে ছিল 4.5%। সর্বনিম্ন বাংলাদেশের ইতিহাসে। তো এটাকে তো আমাকে বাড়াতে হবে। এটা বাড়াবে কিভাবে? লোনেবল ফান্ড যদি আমি বাড়াতে না পারি তাহলে এটা বাড়বে না। এটা ইন্টারেস্ট রেট ইস্যুটা, ইন্টারেস্ট রেট বাড়ালেও প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যারা লোন পাচ্ছে না, কারণ লোন সরকার নিয়ে দিচ্ছে। এটা একটা বড় সমস্যা। আবার গ্রাহকও তো একটা ডক্টর আহসান এইচ মনসুর, আমরা সাম্প্রতিক সময় দেখছি গ্রাহকও তো প্যানিকের কারণে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। আমরা আবার নিজের পায়ে নিজে কুড়াল মেরলাম ইসলামী ব্যাংকে নিয়ে। জি, ইসলামী ব্যাংকটা সুন্দর দাঁড়িয়ে গিয়েছিল। ইসলামী ব্যাংকের 15,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছিল, সেই টাকাটা তারা শোধ করে দিয়েছিল। ইসলামী ব্যাংকের প্রথম বছরের আমার জানার মতে 26,000 কোটি টাকা তারা এক্সট্রা ডিপোজিট মোবিলাইজ করেছিল, যে কারণে তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা গ্র্যাজুয়েটেড, তোমাদেরকে আর কোনো আর্থিক সাহায্যের দরকার হবে না, ইউ আর অন ইউর ওন। তাদের উপর লোনের উপর লিমিট ছিল 0, কোনো লোন দিতে পারবে না। পরে 5 কোটি, তারপরে 50 কোটি, তারপরে 100 কোটি। তো এখন কোনো লিমিট ছিল না। তো এই যে অবস্থা থেকে ইসলামী ব্যাংক এখন যদি গতকাল তার 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চেয়েছে, আপনি এক জায়গায় বলেছেন এটা 50,000 কোটি টাকা দিলেও সম্ভব না। সেই এটা 50,000 কেন, আরো বেশি হতে পারে। এই টাকা কে দিবে? কেন এই টাকা লাগলো? এই জবাবদিহিতা কি করবে আমি জানি। এখানে একটা সমঝোতা ইমিডিয়েটলি দরকার। স্যার, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা আবারও আপনার কাছে যাব। আমরা এবার একটু যেতে চাই আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আপনার কাছে। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কর কাঠামো সহজ করার কথা বলছে, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা বলছে, স্থিতিশীলতার কথা বলছে, বিশেষ করে পলিসি লেভেলে। তো এবারের বাজেটে সেটা রিফ্লেকশন আসলে ব্যবসায়ী সমাজ কতটা পেয়েছে? দেখেন, সরকার কিন্তু খুব পজিটিভ, জি, খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে সরকার এসছে। আমরা এই সরকার আসার পর থেকে বারবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের নানান রকম সার্কুলার এবং বন্ধ ফ্যাক্টরি চালাবার জন্য কিন্তু তাদের নানান রকম স্কিম, তারা 60,000 কোটি টাকা যেমন দিয়েছে, হ্যাঁ, বন্ধ কারখানা বা 5 বছরের বন্ধ, 2 বছরের বন্ধ, অর ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ। ইভেন রিসেন্টলি আবার 19,000 কোটি টাকারও একটা স্কিম তারা ডিক্লেয়ার করেছে সিএমএসসি-কে ফান্ডিং করার জন্য, ডাইভার্সিফিকেশনের জন্য ফান্ডিং করা উইথ লো ইন্টারেস্ট রেট। সো সরকারের তরফ থেকে কিন্তু সব পজিটিভনেসগুলি কিন্তু দেখা যাচ্ছে। এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উনি কিন্তু বারবার বলতেছে যে কস্ট অফ ডুইং বিজনেস কীভাবে কমানো যায় সেটার দিকে ওনাদের অ্যাড্রেস করা হচ্ছে। যেমন সরকারি যেসব রিরেগুলেশন করা, হ্যাঁ, সেগুলি ওনারা পদক্ষেপগুলি নিচ্ছে যাতে কস্ট অফ ডুইং বিজনেস কমে। যেমন হতে পারে ওয়ান উইন্ডোতে কিভাবে একসাথে সমস্ত লাইসেন্সগুলি পাওয়া যায়, ওয়ান স্টপ যে এটা, হ্যাঁ, এই ধরনের ডিসকাশনগুলি কিন্তু এই ধরনের জিনিসগুলি, পদক্ষেপগুলি আমরা এবারও বাজেটের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু জিনিসটা হলো যে এত কিছুর পরেও বাংলাদেশ ব্যাংকেরও এত সাপোর্ট, এত কিছু, তারপরেও দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি গ্রোথ কিন্তু হচ্ছে না প্রাইভেট সেক্টরে। আপনি দেখেন, যেটা একটু আগে মনসুর ভাই বললো যে 4.7% প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ। আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে রিপ্রেজেন্ট করি। আপনি দেখেন সেটা নামতে নামতে কিন্তু 8.77%-এ চলে আসছে। সার্ভিস সেক্টরে হয়ে গেছে 91%। আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়ে 14 লক্ষ হয়ে গেছে 2025-এই কিন্তু। সো ইটস গ্রোয়িং কিন্তু। এবং ইন্ডাস্ট্রিগুলি, ইভেন যে জিনিসটা সিএমসি, কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিগুলি দেখা যাচ্ছে যে তাদের রিপেমেন্ট কিন্তু ভালো হইতো, এখন দেখা যাচ্ছে 31% তারও দিতে পারছে না। ইটস গ্রোয়িং। তো ওয়াই দ্য রিজন, ওয়াই ইট ইজ হ্যাপনিং? এখন যখন এই জিনিসগুলি দেখা যায়, কারণ সরকারও তো খুব কনসার্ন যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, সরকার কনসার্ন অ্যাবাউট ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু পাচ্ছে না
কুলে উঠতে পারছে না। তার ওয়ান অফ দ্য রিজন হলো এনার্জি সিকিউরিটি ইজ নট দেয়ার, এনার্জি প্রাইস ওয়াজ হাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনি গ্যাসের জন্য আপনি এখন যান, আপনি আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ফ্যাক্টরিগুলি কিন্তু 1.5 ক্যাপাসিটি ফুল ইউজ করতে পারছে চলতেছে, মানে ইন্ডাস্ট্রি চলতেছে না কিন্তু, এবং নোবডি ইজ কেয়ার। হ্যাঁ, গ্রামে গঞ্জে যান আজকে, এই যে কটেজ মাইক্রো ইন্ডাস্ট্রি যেগুলি, এদের মেজরিটি 50-60% কিন্তু ইজ সিক বিকজ অফ, কেন? ওখানে 8-10 ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না। তা আপনি ইলেকট্রিসিটি যদি না দেন, গ্যাস যদি না দেন, আপনি প্রাইসও বাড়াবেন, তাহলে ইন্ডাস্ট্রিগুলি চলবেটা কোথার থেকে? আপনি ইন্টারেস্ট রেটও আপনার আবার এরকম হবে। আপনি বরঞ্চ এই 60,000 কোটি টাকা দিয়া আপনি এনার্জি সিকিউরিটিটা কিন্তু আসলে মানুষ কিন্তু দেখতে চায়, মানুষ এখন ফিল করতে চায়। ইন্ডাস্ট্রি দ্বারা দে ওয়ান্টেড টু সি যে সরকার আসলে এনার্জি নিয়ে কি ভাবছে। যেমন আজকে যদি কোল, আমাদের নিজস্ব যে কোল রিসোর্স রয়ে গেছে, সেটা যে পাওয়ার প্ল্যান্টগুলি চালানো, সেটার উপর বেস করা, সেটা কিন্তু সরকার ইজ নট ইন্টারেস্টেড। সো পিপুল আর প্যানিকি। কিন্তু আজকে যদি আপনি দেখেন ব্যাংকিং সেক্টর নিয়ে যদি কথা বলছে, দেখেন অলরেডি কিন্তু এনপিএল হয়ে গেছে এই সরকার আসার পরেও 3 মাসে, যদিও এটা এই সরকারের দায়িত্ব না, এটা প্রিভিয়াস সরকারের জিনিসও কিন্তু এদিকে নিতে হচ্ছে। প্লাস ইরানের এই ওয়ার, আমেরিকা ইরান ওয়ার, এবং এইসব কারণে দেখা যাচ্ছে যে সব কিছু যখন যেদিকে বেড়ে যাচ্ছে, সেই জায়গায় অ্যাড্রেস করার মতন কিন্তু স্কোপ আমাদের কিন্তু খুব কম। এনপিএল 3 মাসে বেড়ে এখন হয়ে গেছে কিন্তু 5,88,000 কোটি টাকা। এখন এটা কমবে কোত্থেকে? এখন ব্যাংকিং সেক্টর আবার ইন্টারেস্টেড, তাহলে কমবে কোথা থেকে? নিচে তো এখনো নামেনি, কোনো স্কোপ নাই। আবার অন দ্য আদার হ্যান্ড, আজকে যখন আমরা দেখি যে সরকারের বাজেট, যেমন আমি এনবিআর এর কথাই বলি, আজকে এনবিআর তার নেট কিন্তু ওইভাবে বাড়াইতে কিন্তু পারে নাই। হ্যাঁ, খুব দুঃখজনক। 1,18,00,000 বিজনেস ইউনিট আছে, এবং যখন আমি শুনি যে 7,75,000 বিজনেস ইউনিট ভ্যাট নিবন্ধন করেছে, তখন আমি বুঝি যে এনবিআর আসলে কি ফাংশন, কি করছে এনবিআর। কিন্তু এখনো সেটাকে সেটা নিয়ে আমরা এই পুরো এই এনবিআর এর বিষয়টা আমি একদম সেকেন্ড নোটে বিস্তারিত শুনবো। নো, দিস আর দ্য ইস্যু, বিকজ আজকে ব্যবসায়ীরা কিন্তু এখন ভয় পায়। লোকাল ব্যবসায়ী বলেন আর এফডিআই, ফরেন ব্যবসায়ী বলেন, ইভেন সেদিন আমেরিকান অ্যাম্বাসেডর বলতেছে, তোমাদের এখানে যে এফডিআই আসবে, সবচেয়ে বড় ট্রাস্ট হি হ্যাভ ইউজ ইট, ইউনো, যে ভয় পাচ্ছে ওরা এনবিআরকে নিয়ে, বিকজ এনবিআর এর যে ট্যাক্স এবং এনবিআর এর যে স্বেচ্ছাচারিতা, দে হ্যাভ ইউজ ইট, যে এই কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি ট্যাক্স দিয়ে আর সেই ট্যাক্স থাকছে না। দিজ আর দ্য হেডেক কিন্তু। সো ইউ সি, এখন মানুষ, এখন ইন্ডাস্ট্রি দেখতে চায়, ইনভেস্টাররা দেখতে চায় যে তার ইনভেস্টমেন্ট সিকিউরিটি কতটুকু আছে, এটা নিয়ে আমি আরো বিস্তারিত শুনবো। ব্যবসায়ীদের সেফটি সিকিউরিটি কতটুকু আছে। আজকে কিন্তু দেখেন আপনি সেফটি সিকিউরিটি নাই, কিন্তু আমরা মব কালচার এখনো রয়ে গেছে। না, আমরা এগুলো নিয়ে সেকেন্ড রাউন্ডে আরো বিস্তারিত শুনবো। আমি একটু, আমাদের সঙ্গে যুক্ত আছেন একে আজাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বারংবার ব্যবসায়ীদের তরফ থেকেও যেটি বলা হচ্ছিল যে দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়া এবং এটাকে কম্পিটিটিভ করে তোলা, এই দুইটা লক্ষ্য পূরণের জন্য এবারের বাজেটে কতখানি আপনি ভারসাম্য দেখেছেন? দেখুন, এই বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষার জন্য ওইরকম ডিটেলস কোনো কিছু আসেনি আমাদের কাছে। যেটা এসছে, আপনি শুরুতে যেটা বলেছেন, টোটাল বাজেটের আকার, আয়, ঘাটতি, তারপরে টাকার উৎসগুলো, দেশীয় উৎস, ব্যাংক, কিন্তু দেশীয় শিল্পের প্রোটেকশনের জন্য ওইরকম তেমন কিছু আমরা পাইনি। যেটা আমরা পেয়েছি যে শিক্ষা খাতে যে একটা বিরাট বরাদ্দ করা হয়েছে, কত 1,22,000 কোটি টাকা ডাবল করা হয়েছে, এবং স্বাস্থ্য খাতে ডাবল করা হয়েছে। ঠিক এইরকম তেমন কিছু বলা যায়। মাননীয় অর্থমন্ত্রী তার 10টি প্রধান অগ্রাধিকারের ভিত্তিতে যেগুলো বলেছেন, তার মধ্যে আছে যে দেশীয় শিল্পকে তিনি প্রোটেকশন দেবেন, কিন্তু প্রোটেকশন দেওয়ার মতন যে সামর্থ্য, এই জায়গাটা কিন্তু আমরা দেখছি না। গভর্নমেন্টের কিন্তু ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্যটা কতটা সীমিত। সামর্থ্যটা সীমিত কি কারণে? আমার আয় লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যেটা আমার আয় হবে। গত অর্থ বছরে যদি আমি দেখি, গত অর্থ বছরে সংশোধিত আয় ধরা হয়েছিল 5,03,000 কোটি টাকা। সেখান থেকে আমি আজ পর্যন্ত যতটা জানি 1,00,000 কোটি টাকার উপরে ঘাটতি আছে। তো 1,00,000 উপরে ঘাটতি যদি অর্থ বছরে থাকে, তো সরকারের মধ্যে এমন কোনো
এনবিআর এর পরিবর্তন আমরা দেখিনি, যার মাধ্যমে 2,00,000 কোটি টাকা রেভিনিউ আমাদের আসতে পারে। তারপরেও সরকার সদিচ্ছাকে আমরা সাধুবাদ জানাই। ডিটেলসে আমরা বুঝতে পারবো যে কোন সেক্টরে কত দেওয়া হয়েছে, বরাদ্দ করা হয়েছে। তা মূল সমস্যাটা কিন্তু দুটো জায়গায়, একটা হলো অ্যাভেলেবিলিটি অফ দ্য ফান্ড, অর্থাৎ টাকার ব্যাংকে তারল্য প্রবাহ, আর একটা হচ্ছে এনার্জি সিকিউরিটি। এই দুটো হলো মূল বিনিয়োগের সহায়ক শক্তি। তো আমি যদি ব্যাংকে থেকে, আমি মনসুর ভাইয়ের সাথে একটা অ্যাড করতে চাই, বাংলাদেশ ব্যাংকের 7ই জুনের একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে এখানে ক্রেডিট টু দ্য প্রাইভেট সেক্টর 60.75% প্রাইভেট সেক্টর ব্যবহার করতে পেরেছে, এবং সরকার ব্যাংক থেকে লোন নিয়েছে 30.37%। সরকার যেখানে 30.3% নিয়ে যাচ্ছে, আমি পাচ্ছি 4.75। তাহলে আমি কোথায়, আমার প্রোটেকশনটা কোথায়? তো ওই তো ক্লিয়ার করা নেই। আমার বিশ্বাস সরকার আমাদের যদি এনার্জি সিকিউরিটি না দিতে পারে এবং ব্যাংকে স্বল্প সুদে ঋণ না দিতে পারে, তাহলে কিন্তু আমার প্রোটেকশনটা হবে না। এবং বেসিক র মেটেরিয়াল যেটা শিল্পে ব্যবহৃত হয়, সেটাও গত অর্থ বছরের তুলনায় এটা অনেক অংশে কমে গেছে। অর্থাৎ আমার যে ক্যাপিটাল আমার যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করি সেটা আমি কমে গেছে, অর্থাৎ আমার প্রোডাকশন কমে গেছে, অথবা আমার শিল্প বন্ধ হয়ে গেছে। তো এমনই একটা পরিস্থিতির মধ্যে যে একটা বাজেট, আমি সরকারকে সাধুবাদ জানাই, তারা অনেক ইচ্ছা নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে। তা আমার প্রোটেকশন করতে হলে যে সরকারকে যদি সরকার বড় করে 1,20,000 কোটি টাকা, 1,27,000 কোটি টাকা যদি সরকার ব্যাংক থেকে লোন নেয়, 1,12,000 কোটি টাকা সরকার ব্যাংক দেবে, প্লাস সঞ্চয়পত্র এবং অন্যান্য ক্ষেত্রের থেকে টোটাল 1,27,000 কোটি টাকা সে নিবে। তো সে যদি নিয়ে যায়, তাহলে আমার জন্য এই অবস্থার থেকে আরো অবনতি ছাড়া তো উন্নতি হবে না। এখানে 5% নিচে পেয়েছি, এবং জিডিপি যেখানে গত অর্থ বছরে এসছে 4.4 উপরে, সামান্য উপরে, এখানে আমি 6% আমার জিডিপি ধরা হয়েছে। আমি 2% কেমনে পাবো, 6% কিভাবে পাবো? কারণ আমি যদি বিনিয়োগ না করতে পারি, আমি যদি ইন্টারেস্ট রেট এখন 14 থেকে 15%, 14 থেকে 15% লোন নিয়ে আমি কিভাবে বিনিয়োগ সহায়ক পরিবেশ পাবো, আমার ঠিক বোধগম্য নয়। তো আমি মনে করি সরকার যদি ব্যাংক থেকে বরোয়িং কমায়, এবং তাহলে ইন্টারেস্ট রেট কমবে, আর ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে সরকার যত বড় বাজেট দিতে হবে নট নেসেসারি, সরকারকে ধাপে ধাপে যেতে হবে। সরকার কেবল দায়িত্ব নিয়েছে, বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু সরকার দায়িত্ব নিয়েছে, আমরা সবাই বুঝি, এবং আমরা সবাই চাই সরকার ধীরে ধীরে আমাদের এগিয়ে যাক। কিন্তু হঠাৎ করে যদি আমি বিরাট একটা স্বপ্ন দেখাই, সেটা বাস্তবায়ন কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। তো ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আমরা এই বাস্তবায়নের জায়গাটা নিয়ে পরের রাউন্ডে শুনবো। আমি আবারও আশা করবো আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমি একটু ব্যারিস্টার এম মাসুম আপনার কাছ থেকে শুনতে চাই, আজকে যে বাজেট নিয়ে আলোচনা করছি এটা আসলে ভাষণে আছে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার রেভিনিউ। আপনি ধরেছেন হচ্ছে 6,95,000 কোটি টাকা, এবং জনাব এ কে আজাদ এবং ডক্টর আহসান ইস মনসুরও বললেন যে গত বছরের যে ডাটা আমরা দেখলাম সেখানে আমরা প্রজেকশন থেকে অনেকখানি পেছনে আছি। তাহলে আপনার এই অর্জনটা কি করে হবে? ধন্যবাদ আপনাকে। এবং উইথ গুড গভর্নেন্স, এটা বারবার আমরা বলছি। আসলে গভর্নমেন্টের যেই মানে আপনি যদি প্রজেকশনটা দেখেন, সেটা যে ইন্টেনশনটা, তারা আমি যেটা দেখছি যেটা আপনার অর্থনীতির যে কেইনসের যে ফিলসফি, যে এক্সপেন্ডিচার কিভাবে বাড়িয়ে আপনার ইন্টারাকশন যত বেশি ট্রানজাকশন করা যাবে, ইকোনমি তত ভায়াবল হবে, সেই ফিলসফিতে যাচ্ছে। কিন্তু এখানে যেটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম, অলরেডি যেটা অ্যাড্রেস করা হয়েছে, যে কোনো ব্যক্তি বা কর্পোরেশনের দুটো জিনিস লাগে। আপনি দেখেন যে ব্যাংক এবং তার জ্বালানি, এই দুটো জিনিসই কিন্তু তারা চ্যালেঞ্জের এই বিগিনিং থেকেই তারা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আছে। তাহলে ব্যাংকিং সেক্টর আপনি দেখেছেন যে যেটা অলরেডি অ্যাড্রেস করা হয়েছে যে 6 লাখ কোটি টাকা অলরেডি কিন্তু এনপিএল অ্যারাউন্ড। তারপর আপনার এখানে আছে রিশিডিউল রিস্ট্রাকচার, সেটা কিন্তু আইসিইউতে থাকা 1% দিয়ে। তারপর আবার এখানে আছে কিন্তু আপনার জুডিশিয়ারিতে স্ট্যাক প্রায় 2 লাখ কোটি টাকার উপরে, আবার রাইট অফ, সব মিলিয়ে কিন্তু আপনার ডিস্ট্রেসড অ্যাসেট আপনি যদি সেই 18
লাখ কোটি টাকা যদি ধরেন ডিপোজিট, সেখান থেকে কিন্তু 50 to 60% নাই কিন্তু টাকা। একেবারেই কমাতে আমি বলতে পারি। তাহলে ব্যাংকিং সেক্টর একটা জেপোডাইজ সিচুয়েশন। সেই ওয়েতে গভর্নমেন্ট যখনই আসছে, আপনি ইরান ওয়ার যেই দেখছেন, যেখানে কিন্তু একটা হিউজ অলরেডি কিন্তু সাবসিডি তারা দিচ্ছে, এবং যেটা অলরেডি আনোয়ার ভাই মেনশন করলো যে কোম্পানিগুলি কিন্তু পাচ্ছে না। কারণ আপনি যদি গ্যাস এবং যদি বিদ্যুৎ দিতে না পারেন, দিন শেষে আপনি যতই প্রবৃদ্ধির কথা বলেন, এটা একটা হিউজ ধরনের। তার মানে হলো আপনার যদি ট্রানজ্যাকশন না হয়, আপনার যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস না হয়, তাহলে আপনি কিভাবে জেনারেট করবেন সেই আমাদের যে 6,95,000 কোটি টাকা। আরেকটা সবচেয়ে বড় আমার কাছে মনে হলো ল্যাক এখানে, আপনি কিন্তু দেখেন নাই যে নেটটা বাড়ানোর কি কি অবস্থান বা কি কি ধরনের পলিসি নেওয়া হয়েছে। তার মানে হলো আমার কিন্তু প্রায় 42% আপনি এখানে ইনক্রিজ করছেন যে ট্যাক্সের তাহলে যদি আমি যেটা আগের ধরেন 4 লাখ কোটি টাকা অন অ্যান্ড অ্যারাউন্ড যেটা, সেখান থেকে আমি এখন চলে যাব 7 লাখ কোটি টাকায়, তার মানে হলো যে এই যে জাম্প, সেই জাম্পটা কোত্থেকে আসবে। তারপর আবার আমি দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু কর ছাড় দিচ্ছে, কারণ এটা পলিটিক্যাল এজেন্ডায় আপনি এটা ইনক্লুসিভ, এটা ইটস এ ভেরি গুড ইন্টেনশন, বাট দি প্রবলেম ইজ আপনি সোর্সেসটা কোত্থেকে আসবে। আপনি দেখেন প্রায় ঢাকা এবং চিটাগাং থেকে প্রায় 90% ট্যাক্স কিন্তু আপনার এই দুইটা সিটি। তার মানে হলো অন্যান্য ডিস্ট্রিক্টগুলো থেকে কোনো লোকজন থাকে না, কিছু থাকে না। তাহলে সেই জায়গাগুলিতে কিভাবে নেট বাড়াবেন, সেইটা যদি আপনি না বাড়ান, আপনি যেটা সবসময় যেটা আশঙ্কা করে যে যারা দিচ্ছে তাদের উপরে আপনি চেপে ধরছেন আর বাড়াতে পারছেন না, স্পেশাল অডিটে পালাবেন, এটা হলো বড় রিস্ক। আমি আবারও ফিরবো, আমি যেতে চাই ডক্টর এস এম আমানুল্লাহ স্যার, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে এবারের বাজেটে আমরা যদি 3টা খাত দেখি, একটা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষায় একটা বড় ধরনের প্রায় 1 লাখ কোটি টাকা প্লাস বাজেট বরাদ্দ করা হয়েছে। তো একজন সোশ্যালজিস্ট হিসেবে আপনার কি মনে হয় যে এটা আসলে মানব সম্পদ উন্নয়নের বাজেট কাইন্ড অফ রিফ্লেকশন আছে? শুনেন, এটা হলো যে আমি সবার সাথে এগ্রি করি, আজাদ ভাই আমাদের কিছু ডিসএগ্রিও করতে পারে, ডক্টর মনসুর সবার সাথে এগ্রি করি, যদিও কিছু ডিসএগ্রি তো আছে। যেমন ইসলামী ব্যাংকের ব্যাপারটাই তো পুরোটা একটা প্যারাডক্স, এটা নিয়ে তো অনেক কথা বলা যায়, আমি সেই লাইনে যাচ্ছি না। এই 1994-এর দিকে প্রফেসর ওয়াহিদুল হক ফ্রম পাকিস্তান, উনি ইউএনডিপিতে একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডেভেলপ করেছিলেন, এবং সেখানে উনি বলেছিলেন যে আমাদের মতো দেশগুলো, পোস্ট কলোনিয়াল কান্ট্রি দেশগুলো যদি উন্নয়ন করতে হয়, তাহলে আপনি স্বাস্থ্য এবং শিক্ষায় যদি আপনি ইনভেস্ট করেন, $1 যদি আপনি শিক্ষায় ইনভেস্ট করেন, 1 জেনারেশনে এটা 300% রিটার্ন আসে। সেম জিনিসটা করে, এই সেম মডেলটা ফলো করে আপনার সিঙ্গাপুর বলেন, হংকং বলেন, আপনার চায়না, ইদানিং চায়না তো খুব সিরিয়াসলি এই এরিয়াতে কাজ করছে, মালয়েশিয়া বলেন, এই সমস্ত দেশগুলো, ইভেন আমাদের পার্শ্ববর্তী কিছু দেশগুলো আপনার কিন্তু ডেভেলপ করে গেছে মানে ধরে একটা কম্পারেটিভলি ফ্রম যদি ওয়েস্ট থেকে আমি যদি চিন্তা করি, সেই দিক বিবেচনায় যে the focus of interest of this year budget এটা একটু শিফটিং নাম। ফার্স্ট অফ অল মাত্র 3 মাস প্লাস একটা সরকার একদম বিধ্বস্ত অবস্থায়, গাড়ি ভাঙা চূড়া, এটার কোনো অবস্থা খুবই খারাপ। এভরিবডি নোজ, সবাই জানেন যে গাড়ির কি অবস্থা, কোনো পার্সই কাজ করছে না। এরকম একটা অবস্থার ভিতরে গুড ইন্টেনশনটা কি আপনি দেখবেন যে 10টা পয়েন্ট যেটা সবার জন্য উন্নয়ন, তাহলে শ্রেণী, পেশা, খাত, অঞ্চল, ইনক্লুসিভ, বৈষম্যহীন, এই যে ধারণাগুলা, এটার কিছুটা রিফ্লেকশন এখন পর্যন্ত যা আসছে তা আমি এইমাত্র আসলাম ওই যে সংসদ ভবন থেকে, বাজেট অধিবেশন থেকে, তার একটা কিছুটা রিফ্লেকশন এখানে দেখতে পাওয়া যায়। এটা রেটরিক কিনা, মেটাফোর কিনা, সেটা পরের ব্যাপার। বাজেট ইটসেলফ যে মেটাফোর, যদি আপনি সেভাবে চিন্তা করেন, যতক্ষণ পর্যন্ত না ইমপ্লিমেন্ট না হয়। গতবার হেলথের বাজেট ছিল যেটা, তার এই রিভাইজড হইলো অর্ধেক, আর ইমপ্লিমেন্টেশন হইলো 1/4। আপনি এইটা নিয়ে আপনি সারাদিন কথা বলতে পারেন। সবার জন্য মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, আপনার এমডিজিতে আমরা এত ভালো করলাম, এসডিজিতে একদম পিছিয়ে পড়ে গেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলডে। কোয়ালিটি এডুকেশন বলতে কোনো কিছুই নাই। আই এম রানিং দ্য সেকেন্ড লার্জেস্ট পাবলিক ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাভিং 4 million students with 2,500 affiliated institutions around the country. আমাকে জিজ্ঞাসা করেন কোয়ালিটি এডুকেশন কাকে বলে? আমার অ্যারাউন্ড 38% কি পায় না, চাকরি পায় না। কেন চাকরি পায় না? কারণ তার কোনো স্কিল নাই, দক্ষতা ভিত্তিক শিক্ষা নাই, ইন্ডাস্ট্রি একাডেমির সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। আমি ইন্ডাস্ট্রি কি চাচ্ছে, আমাদের আজাদ ভাই কি চাচ্ছেন,
পারভেজ ভাই কি চাচ্ছেন আপনি কি সেদিকে তো কোনো পড়াচ্ছেন? খবর নেই। আমি কি পড়াচ্ছি আপনি ব্যাপারটা খেয়াল করে দেখেন। আই প্রডিউস অ্যারাউন্ড 600,000 গ্রাজুয়েটস এ ইয়ার। এইটা গত 54 বছরে কেউ হিসাবে আনে নাই, কোনো হিসাবেই আনে নাই। আমি কি গ্রাজুয়েট বানাচ্ছি, কিসের জন্য বানাচ্ছি, কি কারণে বানাচ্ছি, আমি শেষ করতেছি। এই জায়গাটাতে যেহেতু কথাটা তুললেন, স্বাস্থ্য খাতে গতবার ছিল 0.8%, এবার আসছে 1.1%। কিছুটা শিক্ষা খাতে যেখানে ছিল 1.6, সেখান থেকে অ্যারাউন্ড 2% অফ দ্য জিডিপি জিডিপিতে আসছে। পার্শ্ববর্তী দেশগুলোতে 4%, বহু আগে। ইভেন নেপাল একটা গরিব দেশ, সেখানেও কিন্তু 3% প্লাস। আপনার 54 বছর লাগলো আসতে। হেলথে 0.58%, আর এডুকেশনে হলো 0.2%। আপনি এই জায়গাগুলোতে দেখেন, তাহলে ইন্টেনশন ইজ গুড। সার্বজনীন সামাজিক নিরাপত্তার যে বিষয়টা, সেটাকে আমরা সারা জীবন দেখে আসছি। প্রায় 140-50টা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, আমাদের মৌসুভাই জানেন। এইটার ভিতরে কোনো ধরনের কোনো কোঅর্ডিনেশন নেই। কে যে কি সোশ্যাল সেফটি নেট করছে এই দেশে, আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। এইটাকে ওনারা এখন বলতেছে যে জীবন চক্র ভিত্তিক একটা সামাজিক নিরাপত্তার দিকে যাবে। সেটা যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো ফল আমরা পাবো। বিনিয়োগ বান্ধব, যেটা আমাদের বাইরে যারা আছেন, বিনিয়োগ বান্ধবের কথা কিন্তু বলছে। লেটস সি, তারা এমপ্লয়মেন্ট তৈরি করা, দক্ষতা ভিত্তিক শিক্ষা, স্কিল এডুকেশন। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে আইডেন্টিফাই করতে পেরেছে যে আমলাতান্ত্রিক জটিলতা, যেটা সিরিয়াস কনসার্ন, যে বটল নেক যেটা বাংলাদেশে, সেই জায়গাটা তো সবাই বলে, এই সবাই বলতেছে বছরের পর বছর, যুগ যুগ ধরে বলছে। এখন দেখার বিষয় তার আমলাতান্ত্রিক জটিলতাটা আমাদের এই যে স্যার, আমি আবারও আসবো, যেহেতু আমরা একটু সময়টাও একটু খেয়াল রাখি। আমি এবারে ডক্টর সাইম আমির ফয়সাল আপনার কাছ থেকে শুনতে চাই, মানে প্রত্যাশার প্রাপ্তির জায়গা থেকে যদি আপনি এই বাজেটের সবচেয়ে স্ট্রেংথ, মানে সবচেয়ে শক্তিশালী দিক কোনটা এবং সবচেয়ে দুর্বল দিক কোনটা আপনার মনে হয়েছে, যদি কিছু থেকে? দেখেন, আমি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমাদের সম্মানিত সহযোগীদের আমার সালাম এবং শুভেচ্ছা, এবং দর্শক শ্রোতা যারা শুনতে চোখ হয়েছেন সকলের আসছে আমার সালাম। দেখেন, আমাদের যে বর্তমান যে বাজেট, যে 9,38,000 কোটি টাকার যে বাজেট বরাদ্দ করা হয়েছে, দেখেন এই যে 6,95,000 কোটি টাকার যে আমার রাজস্ব আহরণের যে আমার যে টার্গেট, এটা কোনোভাবেই এটা বাস্তবসম্মত না। আমাদের ইতিহাসে আমাদের সর্বশ্রেষ্ঠ আমাদের ট্যাক্স কালেকশন আমাদের হয়েছে প্রায় 4 লক্ষ কোটি টাকার কাছাকাছি, এবং সেই বছর আমাদের প্রায় 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি আমাদের এনবিআর রেভিনিউ টার্গেট ছিল। তো এখন হঠাৎ করে আপনি এখানে 2 লক্ষ কোটি টাকার আপনি বাজেট আপনি বাড়িয়ে দিলে, এবং আপনি রাজস্ব আহরণের টার্গেট আপনি 20-30% হঠাৎ করে বাড়িয়ে দিলে, এই রাজস্ব আহরণটা আপনি কোথা থেকে করবেন? আপনার আয়ের পরিধি যদি না বাড়ে, এবং আপনি যদি অধিকাংশ ব্যবসায়ীদের সাথে কথা বলেন, মধ্যম আয়ের ব্যবসায়ী থেকে শুরু করে একদম শীর্ষস্থানীয় যারা ব্যবসায়ী যারা রয়েছে, তারা অধিকাংশ বলছে তারা 50%, 70%, 80% ক্যাপাসিটি কমে তারা বর্তমানে উৎপাদন করছে। তো আমাদের আয়ের পরিধি না বাড়িয়ে যদি আপনি ঋণের চাপ, যেখানে বর্তমানে লেন্ডিং রেট আপনার 14%, 15% রয়েছে, তার উপরে যখন আপনি করের চাপ দিবেন, এটা কোনোভাবেই আমি মনে করি এটা বিনিয়োগ বান্ধব একটি বাজেট হয় নাই। আবার একই সাথে অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় আপনি কি করে নিশ্চিত করবেন? আমরা বারবার দেখেছি যে কেন্দ্রভূত অর্থনীতির কারণে আপনি কুড়িগ্রামের চিত্র দেখেন, আপনি বরিশালের চিত্র দেখেন, আজকে বাংলাদেশে বর্তমানে দারিদ্রতার হার আমাদের আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ব্যাংক তথ্য অনুযায়ী ঘোষণা করা হয় 33%, অ্যাকর্ডিং টু 17, যদি আমরা ধরে নিই 17 কোটি মানুষের বাংলাদেশ। আসলে সত্যিকার অর্থে আমরা সকলে জানি যেখানে 20 কোটি মানুষ এখানে বর্তমানে বসবাস করছে। বর্তমানে আমাদের দারিদ্রতার হার ন্যূনতম প্রায় 50 ভাগ, অর্থাৎ এই 20 কোটি মানুষের দেশে 10 কোটি মানুষ দারিদ্রতা সীমার নিচে বসবাস করছে। দারিদ্রতা বিমোচন করার জন্য আমরা একটি প্রকল্প সরকার থেকে যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, সেটা হচ্ছে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি। এখন কথা হচ্ছে, আপনি মুদ্রা ছাপিয়ে আপনি পৃথিবীর কোন দেশে আপনি দারিদ্রতা বিমোচন করতে পারেন নাই, এবং বর্তমানে বাংলাদেশে আপনি দারিদ্রতা বিমোচন করতে পারবেন না। আমাদের যে টার্গেট থাকতে হবে সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য একটি কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি, এবং তার সাথে আপনার চাঁদাবাজির যে সিন্ডিকেট গুলো আছে, উৎপাদন সক্ষমতা বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ছিল, সেই টার্গেট গুলো যদি আমরা ফলশ্রুতি যদি আমরা সত্যিকার অর্থে যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হই, ভবিষ্যতে আজকে 1000 টাকার নোটের যে মূল্য, আপনি 10 বছর আগে কিন্তু 100 টাকার নোটের মূল্য কিন্তু সমপরিমাণ ভ্যালু রাখছে, এবং ভবিষ্যতে কিন্তু আপনার 10,000 টাকার নোট কিন্তু ভবিষ্যতে কিছুদিন পরেই কিন্তু 10,000 টাকার নোট ছাপাতে হবে, কারণ মূল্যস্ফীতির তীব্রতা আমরা কোনোভাবে কমিয়ে আনতে পারছি না। আমার বর্তমান এনার্জি সিকিউরিটির কথা বলা হলো, আমার কিছুদিন আগেও আমাদের এই ইরান ইউএস ওয়ারের আগে আমরা দেখেছি যে আমাদের কিন্তু এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার জন্য আমাদের $11 বিলিয়ন কিন্তু বরাদ্দ করা হতো প্রতি অর্থ বছরে। এখন বর্তমানে তেলের দাম, এলএনজির দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের সরাসরি আপনার $17-18 বিলিয়ন আপনার আমদানি করে আনতে হবে। তো আমার কথা হচ্ছে, আপনার টার্গেট থাকতে পারে, সদিচ্ছা থাকতে পারে, আমি স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আপনি কি করে এটাকে বাস্তবায়ন করবেন? আপনি কি করে দারিদ্রতা বিমোচন করবেন? কি করে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন? আর সব থেকে বড় কথা হচ্ছে, এই বর্তমানে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যে বর্তমানে যে বেকারত্বের যে তীব্রতা, এবং যেই তীব্রতা আকার
ধারণ করবে ভবিষ্যতে, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোডিং অ্যাপস যারা আছে, ওয়েবসাইট ডেভেলপার যারা আছে, তারা তো সম্পূর্ণভাবে চাকরিচ্যুত হবে। আমাদের যারা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা হবে তাদের তো ভবিষ্যৎ করো, আমি তো ব্যক্তিগত সেটাই ডক্টর আমানুল্লাহ যেটা বলার চেষ্টা করলেন, সেই রকম কারিকুলাম এবং স্কিল বেস কারিকুলামের দিকেও তো আমাদেরকে যেতে হবে। ডক্টর সায়েম আমির ফায়সাল, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে আসবো, আবারও ডক্টর আহসান এস মনসুর আপনার কাছে যেতে চাই। সরকারের তরফ থেকে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার একটা লক্ষ্য ধার্য করা হয়েছে। প্রজেকশনগুলোতে আমরা যদি দেখি, এবং গত মাসেও ছিল 9.42%, তাহলে এই কোন মেকানিজমে আসলে এটা 2% আরো কমানো যাবে? মানে কেউ কেউ তো বলছে এটা এই মূল্যস্ফীতি রিয়েলি আপনার 10-এর উপরে চলে গেছে। স্যার একটু যদি আনমিউট করে বলেন, স্যার একটু আনমিউট করে যদি বলেন। জি, আমি মনে করি যে মূল্যস্ফীতি হচ্ছে আমাদের 1 নম্বর চ্যালেঞ্জ। জি, যদি আমরা দারিদ্র্য বিমোচন করতে চাই, আমরা যদি সত্যি সত্যি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা করতে চাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতিকে উচ্চ পর্যায়ে রেখে আমি দারিদ্র্য কমাবো, এটা কোনোদিন পৃথিবীর কোনো দেশে হয় না। স্টেবল ম্যাক্রো ইকোনমি, লোয়ার ইনফ্লেশন, হায়ার প্রোডাক্টিভিটি গ্রোথ, রিলেটিভলি হায়ার ওয়েজ গ্রোথ রিলেটিভ টু ইনফ্লেশন, এগুলো করতে হলে পরে আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে হবে, মূল্যস্ফীতিকে কমাতে হবে, আমার বাজেট ম্যানেজমেন্টকে একটু টাইট রাখতে হবে প্রথম পর্যায়ে, পরবর্তীতে আমার রেভিনিউ বাড়ার সাথে সাথে আমি এটাকে লুজ করতে পারবো, কিন্তু নট আগে না, ঘোরার আগে লাগাম জুড়লে হবে না। আগে রাজস্ব আহরণ করে তারপরে ব্যয়টা বাড়িয়ে দিতে হবে। ব্যয়টা বাড়িয়ে রাজস্ব আহরণ করব, সাপ্লাই সাইড ইকোনমিক্স যেটা ধরা হয় অনেক সময়, রেগান ইকোনমিক্স এর কথা, আমরা কিন্তু ব্যয়টা বাড়িয়ে ফেলি, পরে আমার রাজস্ব কালেক্ট করে নিব, হবে না, সেটা হয় না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এটাই কি বাজেট, নাকি আরেকটা বাজেট হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সে বাজেটটা কি? কোয়াজি ফিসক্যাল অ্যাক্টিভিটি। যে কথাটা একটু আগে বলা হয়েছিল যে ইন্ডাস্ট্রি বান্ধব হয়ে আমরা 60,000 কোটি টাকা দিচ্ছি বন্ধ ইন্ডাস্ট্রিগুলোকে চালু করার জন্য। আমি জানি না ওটা চালু করা সম্ভব কিনা, মালিক বেঁচে আছে কিনা তাও আমার জানি না। সেই সব জায়গায় কেন আমি টাকা ঢালবো? যেখানে আমার চালু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে না রেখে আমি বন্ধটার পিছনে কেন ছুটছি? আমি কেন অন্ধের পিছনে ছুটছি যেখানে আমার চোখওয়ালা কার্যক্ষম ব্যক্তি কাজ করতে পারছে না? তো আমাকে প্রায়োরিটাইজ করতে হবে আমাকে। তো আমি যেটা বলবো যে বাংলাদেশ ব্যাংক আর একটা ফিসক্যাল পলিসি চালু করছে, সেটা হচ্ছে ব্যাকডোরে টাকা ইনজেক্ট করা। সেই টাকা ইনজেকশন কখনোই ভালো হবে না, ইনফ্লেশনের জন্য সেটা আত্মঘাতী। এবং এখানে আইএমএফ এর সাথে আমাদের একটা চুক্তি ছিল বাংলাদেশ সরকারের, যে এই স্পেশাল ফ্যাসিলিটিগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনা হবে এবং ধীরে ধীরে এগুলোকে থেকে বের হয়ে এটা আমরা সব কোয়াজি ফিসক্যাল অ্যাক্টিভিটি যেটা বাংলাদেশ ব্যাংক করে সেটা বাজেটে নিয়ে যেতে হবে। এই 2 নম্বর একটা ফিসক্যাল পলিসি চালু করার কোনো স্কোপ নাই, যেটা পার্লামেন্টের আওতার বাইরে, পার্লামেন্টের ভিতরেই নিয়ে যেতে হবে আমার ইন্টারভেনশন মেকানিজমগুলোকে। কিন্তু আমরা কি করছি? আমরা এখানে লক্ষ কোটি টাকা এখানে ইনজেকশন করতে যাচ্ছি। এখন ভবিষ্যতে যদি আমি আমার অস্থিরতার কারণে, ব্যাংকিং খাতের কারণে আরো যদি 1 লক্ষ কোটি টাকা আমাকে দিতে হয় টু রিক্যাপিটালাইজ এবং অন্যান্য অস্থিরতা দূর করার জন্য, এই যে পরিমাণ টাকা বাজারে আসবে, ইনফ্লেশনটা কোথায় যাবে? এক্সচেঞ্জ রেটটা কি আমরা ধরে রাখতে পারবো? অলরেডি তো এক্সচেঞ্জ রেট ফিক্স করে দেওয়া হয়েছে। যে এক্সচেঞ্জ রেট আমরা বহু কষ্ট করে আইএমএফ এর সাথে বহু দেড় দরবার করে পরবর্তীতে এটাকে আমরা বাজার ভিত্তিক করলাম এবং এটা বেশ কয়েক মাস বাজার ভিত্তিক ছিল, সেটা কিন্তু এখন আবার ফিক্সড হয়ে গেছে। এটা তো অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশ্ন কি একটা প্রশ্ন যেটা ছিল যে মনসুর ভাই, গত 2 বছরও কিন্তু প্রচুর টাকা প্রিন্ট করতে হয়েছে। 22,000 আপনি নিজেও বলছিলেন যে অনেক টাকা আমি বলি টাকা প্রিন্ট সরকারের জন্য একটা টাকাও প্রিন্ট করা হয়নি, সরকারের জন্য একটাও না, 1 পয়সা। যেটা করা হয়েছে আমি বলি সেটা হচ্ছে ব্যাংকিং খাতকে রক্ষা করার জন্য লিকুইডিটি সাপোর্ট যেটা দেওয়া হয়, সেটা হচ্ছে ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের মূল দায়িত্ব। ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটি, যেটাকে আমরা বলি সিস্টেমিক রিস্ক অ্যাভয়েড করার জন্য টাকা প্রিন্ট পৃথিবীর সব দেশে করেছে, সব সেন্ট্রাল ব্যাংক করেছে, সব ট্রেজারি করেছে, সেটা আমি করেছি। কিন্তু নন সিস্টেমিক কারণে টাকা ছাপানো হয়নি, আমি একটা পয়সাও ছাপানো কেউ বলতে পারে না।
ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমি আবারও আশা করবো আপনার সঙ্গে থার্ড রাউন্ডেও কথা হবে। আমি আনোয়ারুল আলম চলে যাব, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আবার একটু আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি প্রথম রাউন্ডে আপনি বলেছেন যে বাজেটকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, কিন্তু অনেকগুলো আসলে চ্যালেঞ্জের জায়গা আপনি কিন্তু বলেছেন। বিশেষ করে আপনার দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ যদি আপনি যখন বলছিলেন, তো কোন জায়গাটা মনে হয়েছে আরেকটু ক্ল্যারিফাইড ওয়েতে থাকা উচিত ছিল বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় বিনিয়োগের পাশাপাশি? দেখেন, শুধু ওয়ান স্টপ সার্ভিস আমাদের জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যে আমি তো ম্যানুফ্যাকচারিং সেক্টরকে রিপ্রেজেন্ট করি। আপনি যদি খেয়াল করেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ কিন্তু কমে গেছে, 2.85-এ চলে আসছে, যেটা 3.17 ছিল আগে। এখন এই যে কমে যাচ্ছে, হোয়াট ইট ইন্ডিকেটস, প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ আপনি শুনেছেন যে 4.7-এ আসছে। এখন সরকার এমপ্লয়মেন্টও কিন্তু সরকারের জন্য ইম্পর্টেন্ট, ইনফ্লেশনও কিন্তু কন্ট্রোল করা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি আস্তে আস্তে কমতে থাকে, সার্ভিস সেক্টর কিন্তু অলরেডি 91%, ম্যানুফ্যাকচারিং সেক্টর 8.77% কন্ট্রিবিউশন। তাহলে ইন দ্যাট কেস হোয়াট ইট ইন্ডিকেটস, মানে এত গভর্নমেন্ট এত পজিটিভ সাপোর্টিভ এত কথা বলার পরেও এটা তো দিনকে দিন নামতেছে। এটার কারণটা হলো যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করতে ওদের কষ্ট হচ্ছে। আজকে যে আপনি স্টক মার্কেটের কথা চিন্তা করেন, শেয়ার মার্কেট, সেখানেও দেখবেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেগুলি আগে ভালো করতেছিল তারাও কিন্তু লস করতেছে, তারাও কিন্তু প্রফিট করতে পারছে না। কেন তারা প্রফিট করতে পারছে না? কেন তাদের এত হাই ইন্টারেস্ট রেটে এবং এনার্জিও পাচ্ছে না, আবার লং টার্ম ফাইন্যান্সিংও কিন্তু ইজ নট পসিবল বিকজ অফ হোয়াট? বিকজ শেয়ার মার্কেট ইজ collapse almost, it is a non-functional এখনো কিন্তু, এবং শিডিউল ব্যাংকগুলি লং টার্ম ফাইন্যান্সে কিন্তু যেতে পারছে না। এখন আমরা সবসময় চিন্তা করি যে আমরা বাজেটের মধ্যে কি দেখতে চাই আসলে, যে কস্ট অফ ডুইং বিজনেস তাহলে কিভাবে কমানো যায়। এনার্জি একটা তো আমি বললাম, নেক্সট হলো কস্ট অফ এনার্জি কমানো। আপনি দেখেন পোর্ট সংগ্রহ, পোর্টের যে কস্টটা হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো, সেটা কি কমানোর দিকে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু? আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না যে এরকম কোনো মেজার। সবগুলো কমাতে থাকলে লজিস্টিক যদি সবই আপনার মানে আপনার খুব বেশি আপনার সাপোর্টিভ করতে গেলে সরকার করতে আবার তার আমি যখন পোর্টের কথা বলি, পোর্টে 41% রেট যখন হাই করা হয়, তার আগেও কিন্তু পোর্ট প্রফিট করতেছিল 2035 কোটি টাকা, এবং পোর্ট আর নট সাপোজ টু বি মেকিং এ প্রফিট। এটা কিন্তু ওকে কিন্তু করাই হয়েছে সার্ভিস দেওয়ার জন্য। ও যে প্রফিট করছে, দ্যাট ওয়াজ উই আর হ্যাপি। এবং তার উপরও যদি আপনি 41% ওই বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য, দেন ইট ইজ এ স্যাড। আপনাকে তো এগুলি অ্যাড্রেস করতে হবে, এবং আপনি যে অ্যাড্রেস করবেন, সরকারেরও তো একটা লিমিটেশন আছে। আমি তো বলতে গেছি যে এই সরকার তো আসলে প্রিভিয়াস সরকারের থেকেও কিন্তু অনেক কিছু ওন করছে। আজকে যদি লাইব্রেরি, তখন থেকে কিন্তু স্থবির হয়ে গেছে, কিন্তু তখন থেকে মানুষের ইনভেস্টমেন্টের দিকে কিন্তু যাচ্ছে না, বিকজ দে আর নট ইন্টারেস্টেড টু ডিসকাস উইথ দ্য বিজনেস কমিউনিটি। তারা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথাও বলে নাই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু, এবং তখন থেকে কিন্তু প্রবলেম আমাদের স্টার্ট কিন্তু শুরু হয়ে গেছে অনেক মেজর। এবং নাও স্টার্টস উইথ এ ইরানিয়ান ওয়ার, এটা কিন্তু এই সরকারের ঘাড়ের মধ্যে আসলো, এডিশনাল আসলো। এদিকে আমাদের কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের পথে, এবং সেখানে কিন্তু এখন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি সক্ষমতা যদি না বাড়ান, এনবিআর এর ক্যাপাসিটি যদি আপনি না বাড়ান, আপনি কিভাবে সেগুলি ফেস করবেন? এখন এগুলি বাড়াইতে গেলে তো লোকাল ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভ হতে হবে, কম্পিটিটিভ করার উদ্যোগগুলি নিতে হবে। আপনি ইনসেন্টিভ দেবেন না, আপনি ক্যাশ ইনসেন্টিভ দেবেন না, দেন না, কিন্তু আপনি যেটা রাইট প্রাইস কম্পিটিটিভ হওয়ার জন্য সেই সাপোর্টগুলি তো আপনি আমাকে দিবেন। আমি যখন আমার দেখি যে সরকার ওদিকে কিভাবে কমাবে সেদিকে না তাকায়া, এবং কিভাবে তার এনার্জি সিকিউরিটি এবং উইথ এ রিজনেবল প্রাইসেস, তার পোর্টের রিডাকশন, তার লোকাল যে ইয়াগুলো আছে, কি জানি বলে, সরকারের যে অর্গানাইজেশনগুলি আছে, কর্পোরেশনগুলি, আপনি আসেন না, বিজিএমসি, বিটিএমসি, বাংলাদেশ ফুড অ্যান্ড বেভারেজ, এগুলি তো সরকার কিন্তু সাবসিডি দিচ্ছে 82,000 কোটি টাকা। ওইটা নিয়ে কি কাজ করতেছে? দে হ্যাভ টু ওয়ার্ক অন ইট। হ্যাঁ, যে সে ওটাকে কমানোর জন্য কি নিচ্ছে? সরকারের বেতন বেড়ে যাচ্ছে, 1,90,000 কোটি টাকা হয়ে যাবে 3 বছরের মধ্যে, এখন 1/3 দিচ্ছে, তাতে গিয়া 19,000 কোটি টাকা হয়ে যাচ্ছে। সে ওখানে কি
পদক্ষেপগুলি নিচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য আদৌ কি আমাদের সেই ইনভেস্টমেন্টগুলি করার দরকার আছে? আজকে যদি এই জায়গাগুলোও আমরা অ্যাড্রেস করতে পারতাম তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের কিন্তু অনেক ধরনের যে অপরচুনিটি আছে সেগুলি কিন্তু আমরা অ্যাভেল করতে পারি। ইন্ডাস্ট্রি ছাড়া আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবেন না, তা তো অবশ্যই। এবং ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করতে গেলে আপনাকে এগুলি অ্যাড্রেস করতে হবে। আমি যে একটু আগে আপনাকে বললাম, আমেরিকান অ্যাম্বাসেডর সেদিন বলে দিছে যে বাংলাদেশের জন্য সুইসাইডাল হলো এনবিআর, আর এনবিআর এর যে রিফর্ম করা, সেই রিফর্মটা নিয়ে এখন কতটুকু কাজ হচ্ছে, আমরা কি সেটা কি আদৌ করতে পারছি? এনবিআর কে মনে হচ্ছে যে আমরা মনে করি এখন এনবিআর মানে হলো ওই দরজা দিয়ে ভেঙে যাবে। আপনি নিজেও তো এনবিআর কাস্টমসকে ভয় পান ট্যাক্স দিতে গিয়া, কেন আপনি ভয় পান? আমি তো কাস্টমার ওর জন্য, আমি তোকে ভয় পাওয়ার কথা না। হ্যাঁ, আজকে ওই মেন্টালিটি, ওই অ্যাটিটিউড বা ওই রিফর্মটা আমরা কি করতে পেরেছি? আমরা কি সেটা দেখতে পাচ্ছি না। সেই রিফর্মের আলোচনাটা আমরা করবো। আমি আবারও একটু একে আজাদ আপনার কাছ থেকে একটু শুনতে চাই। অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে তারা উচ্চ সুদের কথা বলছে, জ্বালানি ব্যয়ের কথা বলছে, ডলার সংকটের কথা বলছে। এখন নানা ধরনের সংকট রয়ে গেছে। এটি বাস্তবতা যে আপনি যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেছেন সেটি অর্জনের পথে দেশীয় শিল্পকে আপনাকে ভাইব্রেন্ট করতে হবে। ডক্টর হাসান এস মনসুর যেটা বললেন যে আপনার যেসব চলছিল যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোই বন্ধের পথে, তো সব মিলিয়ে আসলে কতখানি রিফ্লেকশন আমরা দেখলাম যে এই ইকোনমিকে রিকভার করার জন্য, বিশেষ করে লোকাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের যে কনসার্নটা আছে বারবার। আপনি তো এই প্রশ্নটাই আমাকে আগের বার না না, সেটাই আমি বলছি যে কতখানি আমরা আসলে মানে আমাদের কোন কোন স্টেপসগুলো আসলে নেওয়া প্রয়োজন এই ঘাটা যদি আমরা শুকাতে চাই। আমাদের প্রথম তো একই কথা, মানে এটা আমাদের ডক্টর আমানুল্লাহ বলেছেন যে আমাদের সবচেয়ে এই ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বলেন, ফরেন এক্সপোর্ট বলেন, কর্মসংস্থান বলেন, রেভিনিউ বলেন, সমস্ত কিছুর মূলেই কর্মসংস্থান। এবং এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো যদি আবার বন্ধ না হয়ে যায়, এবং যে অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু এর মধ্যে বন্ধ হয়ে গেছে, অনেক বন্ধ হওয়ার পথে, এবং এই অবস্থার মধ্যে যাতে এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ না হয় এবং নতুন ইন্ডাস্ট্রিগুলো, সেজন্য সর্বাগ্রে আপনার ঋণ প্রবাহ যেটা একেবারে তলানিতে সবচেয়ে কম জায়গায়, আমি আগে বলেছি 4.75 চলে আসছে, অথচ গভর্নমেন্টের বড়োইং কত হাই। এই যে এটার উল্টার দিকে যেতে হবে, গভর্নমেন্ট বরংটা কমাতে হবে প্রাইভেট সেক্টরের, কারণ গভর্নমেন্ট ইজ নট ক্রিয়েটিং জব, জব ক্রিয়েট করছে প্রাইভেট সেক্টর। অ্যান্ড প্রাইভেট সেক্টরকে যদি আপনি বাদ দিয়ে গভর্নমেন্ট বরোইং বেড়ে যায় তাহলে তো হবে না, এবং সরকারের ব্যয় কমাতে হবে। সর্বাগ্রে সরকারের যদি ব্যয় না কমায়, সরকারের অনেকগুলো উপ মন্ত্রণালয়ের মধ্যে অনেকগুলো উপবিভাগ আছে, বিভাগ আছে বিভিন্ন, যেগুলো আদৌ দরকার নেই। আজ থেকে 50 বছর আগে যে প্রেক্ষাপট ছিল দেশের, আজকে কিন্তু ডিজিটালাইজড হয়ে গেছে দেশ। আজকে তখনকার দেশে যখন এই মন্ত্রণালয় হচ্ছে তখন টেলিফোন, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল শুধু, তখন ইমেল ছিল না, তখন এআই ছিল না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না। এখন সেই লোকগুলোকে, সেই মন্ত্রণালয়গুলোতে সেভাবে দরকার নাই। তো সেই জন্য সরকারের ব্যয় কমাতে হবে, এবং সর্বাগ্রে সরকারকে ইম্পর্টেন্স দিতে হবে আপনার কর্মসংস্থানে। তাহলে কি হবে, ঋণ প্রবাহ প্রাইভেট সেক্টরে বাড়াতে হবে। আর জ্বালানির প্রাপ্যতা, আজকে দেখেন জ্বালানির 3000-এর মতো দরখাস্ত বিভিন্ন তিতাস গ্যাসে এবং অন্যান্য গ্যাস সেক্টরে পড়ে আছে, তারা নতুন কানেকশন দিচ্ছে না। অনেক আছে তারা সিএনজির অভাবে সিএনজির থেকে বয়লার চালাচ্ছে, ডাবল দাম দিয়ে চালাচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা গ্যাস পাচ্ছে না। অথচ আজকে দেখেন চায়নাতে 120 কোটি দেশের লোক, তার 50% গাড়ি কিন্তু ইসে চলে, আপনার ইলেকট্রিক ভেহিকেলে চলে। আর সেখানে যদি ইলেকট্রিক ভেহিকেল একটা কেউ কেনে, সরকার তাকে ভর্তুকি দেয়। আর আমার দেশে জ্বালানি 7% টোটাল এনার্জির 7% গ্যাস আমি এলএনজিতে আমি পুরাই ফেলতেছি, এই গ্যাস ইয়াতে বিভিন্ন পেট্রোল পাম্পে, গ্যাস সেক্টরে। এই জায়গায় 7%, 4% গ্যাস আমি বাসা বাড়িতে পুরাই ফেলতেছি, 11%। অথচ লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ভর্তুকি সরকার দিচ্ছে এই দাম। ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে যে তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সরকার কি ভর্তুকি দিচ্ছে, এবং সেটা আনপ্রোডাক্টিভ ক্ষেত্রে ব্যয় হচ্ছে। এই জন্য সরকারকে, আমাদের মনে হয়, আমরা অনেক সাজেশন সরকারকে দিয়েছি, এখনো দিচ্ছি, যে সরকারকে সবচেয়ে এই এনার্জির
প্রাপ্যতা দিতে হবে, নতুন সংযোগ, গ্যাস সংযোগ দিতে হবে, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিতে হবে, এবং ইন্টারেস্ট রেট 10% নিচে কমিয়ে আনতে হবে। তাহলে বিনিয়োগ বাড়বে এবং দেশীয় ইন্ডাস্ট্রি গতি পাবে এবং কর্মসংস্থান বাড়বে। এই সরকারকে ব্যাংক থেকে আর এরকম বড় করতে হবে না, বিদেশ থেকে লোনের জন্য হাত পেতে বসে থাকতে হবে না। এই দেশে আমরাই নিজের পায়ে দাঁড়াতে পারবো। আজাদ ভাই, যেহেতু আপনাকে পেয়েছে, কয়েকদিন আগে আপনার একটা মন্তব্য আমরা দেখেছি, বেশ আলোচনা এসেছে, যে আপনি বলেছেন যে এআই এর কারণে, আপনি নিজের অভিজ্ঞতা বা নিজের বাস্তবতাটা বলেছেন, আপনি 10,000 কর্মসংস্থান আসলে আপনি কমিয়ে ফেলবেন, মানে 10,000 কর্মী ছাঁটাইয়ের একটি বক্তব্য বলেছেন। এখন এআই এর একটা বাস্তবতা আছে যে সবাই যদি এভাবে চিন্তা করে, যে ধরেন এআই এর কারণে আমরা কর্মসংস্থান যদি আমরা সংকোচন করে ফেলি, সেই ক্ষেত্রে আপনি ইন্ডাস্ট্রিকে কিভাবে ভাইব্রেন্ট করবেন? কারণ একটা তো আমি এটা কারেকশন করি, এটা তো ওভারনাইট হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা এখনো আমরা শিখিনি, এখনো আমরা দেখছি বিভিন্ন দেশে ইমপ্লিমেন্ট করছে এবং তারা তার রেজাল্ট পাচ্ছে। আমাদের দেশে এখন সীমিত আকারে কেউ কেউ ব্যবহার করছে, কিন্তু মাস স্কেলে আসতে আরো 8 থেকে 10 বছর সময় লেগে যাবে। এটা আমি বলছি ইন লং রানের কথা, এটা দীর্ঘ সময়ের প্রক্রিয়ার মাঝে হয়তো এটা আসবে, ব্যবহৃত হবে। মাস স্কেলে আসতে কিন্তু প্রচুর সময় লাগবে, যেটা চীনে এখনো ইমপ্লিমেন্ট হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী ভিয়েতনামে হচ্ছে, আমাদের দেশে কিন্তু এখনো ওই হারে হয়নি, যার জন্য আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই যে এখনই আমরা যে ইমপ্লিমেন্ট করে ফেললাম আনএমপ্লয়মেন্ট হয়ে গেল, ব্যাপারটা তা না। আমরা বলছি এটা আমাদের কাস্টমাররা যারা আমাদের দেশে পণ্য কিনে, তারা আমাদেরকে এখন আমাদেরকে সচেতন করছে যে তোমরা এখন থেকে সচেতন হও। ইন লং রান তোমাদের ইন দ্য লং রানও যদি হয়, ধরে নিলাম যে যেই হারে এটা গতি নিয়ে এগোচ্ছে, এটা ধরেন 5 না 10 বছর পরেও যদি এই বাস্তবতা তৈরি হয়, সেটার প্রিপেয়ারনেস কি আমাদের আছে কিনা, বা সেটার কোনো আমাদের আসতে হবে। সরকার এখন উপলব্ধি করতে পারছে, বর্তমান সরকার, যে আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। যেন মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছে উনি 1 কোটি লোকের কর্মসংস্থান বাড়াতে চান। তো 1 কোটি লোকের কর্মসংস্থান বাড়াতে হলে তো আমার বিনিয়োগ বাড়াতে হবে। হ্যাঁ, বাড়াতে হবে, তাহলে সেই সুবিধা তো দিতে হবে। তো এই জিনিসটা উনি বুঝছেন, কিন্তু ওভারনাইট তো সেটা হবে না, আর সরকার সেটা পারবে না, এটা প্রাইভেট সেক্টরে করতে হবে। আর প্রাইভেট সেক্টর করতে হলে আমি যে এতক্ষণ আলোচনা করলাম, এটা এই ব্যাংকিং সেক্টরকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যেখানে সহজ সুদে মানুষ লোন পায়, আর আমরা যাতে এনার্জি সাফিসিয়েন্ট পাই, এনার্জি যেন মাসের পর মাসে আমাদের ভুগতে না হয়। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আই ওয়ান্ট টু বেগ লিভ, আমাদের আরেকটা টক শো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু ব্যারিস্টার মাসুম আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটা হচ্ছে যেটা আজাদ ভাই বললো, যে আসলে ঋণের প্রবাহ মানে অ্যাভেলেবেল, মানে ঋণ আপনার পেতে হবে ব্যবসায়ীদেরকে, তো সরকারের তরফ থেকে তো একটা প্ল্যান আছে আসলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার, তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের জন্য তো ঋণের মানে ভলিউমটা ছোট হয়ে আসবে কি? রাইট, না স্পেশালি আপনি যদি দেখেন যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা, সেখানেও কিন্তু আমাদের অলওয়েজ দেখতাম যে আমরা স্ট্যাগন্যান্ট 23-24, এবার কিন্তু কমে সেটা 21%। তার মানে হলো যে আমরা দেখছি যে প্রাইভেট এবং পাবলিক মিলে ইনভেস্টমেন্ট কিন্তু অ্যারাউন্ড 30 নিচে, 29 সামথিং। তার মানে হলো ইনভেস্টমেন্ট হচ্ছে না। আর বারবার যেই এটা ইকো হচ্ছে যে আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেখানে আপনি দেখছেন 4.7, তার মানে কি অনলি যেটা রিনিউ হচ্ছে, নতুন কোনো ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে না। তার মানে হলো এখানে আমাদের যেটা সবার আলোচনা থেকে এবং যেটা সবচেয়ে বড় কনসার্ন এই বাজেটেরও, এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সবার আলোচনা থেকে যেটা আসলো ইনফ্লেশন। এখন এই যে ইনফ্লেশন যেভাবে বাড়ছে, কারণ এটা কিন্তু আপনি থামাতে পারবেন না, কারণ যেভাবে আপনি 60,000 করোড় টাকার কথা বলছেন, আবার কিন্তু বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম কিন্তু আপনি দেখছেন যে মার্কেট থেকে কিন্তু ডলার কিনছে, যার মানে আপনার ইকোনমিতে কিন্তু টাকা ইনজেক্ট হচ্ছে। তাহলে এই যে ইনফ্লেশন আমরা দেখেছি যে শ্রীলঙ্কা বা পাকিস্তান বা অন্যান্য দেশের মতো যারা কিন্তু ইনফ্লেশন কমিয়ে নিয়ে আসছে, আমরা পারছি না। কোথায় আমরা পারছি না? আমার কাছে মনে হয় সাপ্লাই চেইনের ইন্টারাপশনটা দরকার, যেখানে কমার্স মিনিস্ট্রি অ্যাট দি সেম টাইম আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি ইন্টারভেনশন হয়, এই যে বিভিন্ন জায়গায় চাঁদা, বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু আমাদের ওই যে কস্টিংটা অনেকটা কমে যাবে। তাহলে কিন্তু আমরা যেটা স্বপ্ন দেখছি 7.5, যেটা আলটিমেটলি আমাদের 6-এর নিচে আসা উচিত, সেই জায়গাটা হয়তো আমরা ইয়ে করতে পারবো। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে এনবিআর এর, স্পেশালি এনবিআর এর এবার কিন্তু আপনি দেখেছেন কিছু কিন্তু রিফর্ম
ইন্টারনালি যেটা আমরা দেখেছি যে আপনার ডিজিটালাইজেশন, প্রাইভেট যত ইন্ডিভিজুয়াল যদি আপনি আপনার ট্যাক্স সাবমিট করতে যান, আপনি দেখবেন যে এখন অনলি আপনি যদি বাহিরে না থাকেন বা আদার কোনো ইয়ে না, তাহলে কিন্তু ডিজিটালি আপনাকে সাবমিট করতে হয়, এবং সেটা কিন্তু আবার কর্পোরেশনের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়তো নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে এটা হয়ে যাবে যদি, এবং সাথে সাথে ভ্যাট, এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই আপনার কিন্তু কালেকশন এদিক থেকে বাড়বে, এবং ওই যে যেটা আমরা দেখছি যে ফিজিক্যাল ইন্টারভেনশন যার কারণে ওই করাপশনের ব্যাপারটা হয়, সেটা কিন্তু অনেকাংশে মিনিমাইজ করা যাবে। তার মানে হলো যে আমাদেরকে সমস্ত জায়গাতে আপনাকে এই ইন্টারভেনশনের দরকার আছে। ডিজিটালাইজেশন। দর্শক, আরটিভির বিশেষ আয়োজন বাজেট 2026-27 প্রত্যাশা ও প্রাপ্তি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন।